সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্ন যেগুলি আসছে সেগুলি শুরুতে আপনাদের সবগুলি প্রশ্ন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, তাইলে আজকে আমাদের আলোচনার বিষয়টা বুঝতে পারবেন। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, আদিবাসী উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝানো হয়? প্রশ্ন 2 হচ্ছে, আদিবাসী সংক্রান্ত জাতিসংঘ সনদে বিষয়টিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? আদিবাসীদের কোন কোন অধিকার সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই সনদটিতে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী কি কি বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ সরকারের কাছ থেকে? এবং 4 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কেন পাহাড়িরা নিজেদের আদিবাসী বলতে চায়? তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে মাইন্ড করে রীতিমতো। তো এটা জিনিসটা হচ্ছে কি, আজকের আলোচনাটা একটু বড় হবে, দর্শক শুরুতে বলে নেওয়া ভালো, কিন্তু এটা খুব জরুরি বিষয় বলে এখন এটা, কারণ এটা জরুরি বিষয় কেন বলতেছি এটাও একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে এই যে পাহাড়ের জনগোষ্ঠী চাকমা, মারমা, তারপরে ত্রিপুরা, লুসাই, বোম, ব্রুম, খোয়াই, এরকম মানে প্রায় 16-17টা, কেউ বলেন 50টা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী আছে এবং তারা নিজেদেরকে আদিবাসী বলতে চায় একটা বিশেষ একটা কারণে। সেই কারণটা কি সেটা নিয়ে ব্যাখ্যা করা দরকার, কারণ এইটা নিয়েই পার্বত্য চট্টগ্রামে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটার মূল কয়েকটা বিষয়ের মধ্যে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই বিষয়টা বোঝা দরকার এবং সরকারেরও বোধহয় বোঝা দরকার। এটাকে কিন্তু ঠিক মতো অ্যাপ্রোচ করা হয় নাই বলে অনেক সমস্যা জিয়ে রাখা হয়েছে এবং এই সমস্যাগুলি মাঝে মাঝে মাথাচাড়া দেয়। মৌলিক যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলির মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ। আদিবাসী, উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংজ্ঞায়নটা কি, জাতিসংঘ সেটা কিভাবে করছে। আমরা শুরুতে একটা জিনিস বলে নেই, উপজাতি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এরা একটা জাতি, স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন, তাদের আলাদা ভাষা থাকতে পারে, সংস্কৃতি থাকবে, এই সমস্ত থাকবে, কিন্তু তারা একটা রাষ্ট্র গঠনের মতো উপযোগী না। যেমন মনে করেন চাকমাদের কোনো রাষ্ট্র নাই, মারমাদের কোনো রাষ্ট্র নাই, এটা হলো উপজাতি, তারা ঠিক জাতি না। আর ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলি থাকে, নৃগোষ্ঠী যেগুলি বলা হয়, নৃতাত্ত্বিক গোষ্ঠী, এগুলি ছোট হয়ে আসা গোষ্ঠী, একসময় হয়তো বড় ছিল অথবা কখনোই বড় ছিল না। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি অনেকটা কাছাকাছি শব্দ। আর আদিবাসী জিনিসটা কিন্তু একটু ভিন্ন। আদিবাসী জিনিসটা ঠিক উপজাতি নৃগোষ্ঠী এরকম বোঝানো হয় না। আদিবাসী বলতে বোঝানো হয় কি, একটা অঞ্চলে বহু আগের থেকে তাদের বসবাস এবং একমাত্র তাদের অধিকারই এটা ছিল। এবং এটার কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃত অর্থে আদিবাসী কাদেরকে বলে। যেমন আমেরিকা বর্তমানে কারা পরিচালনা করে, তারা মেইন স্ট্রিম, সেটা হচ্ছে ব্রিটিশরা, এককালীন ব্রিটিশরা। ইউরোপিয়ানরা যখন বিভিন্ন জায়গায় গেছে, ব্রিটিশরা যখন সারা দুনিয়া চষে বেড়াইছে, অনেক জায়গাতেই তো তাদের উপনিবেশ স্থাপন করছে। সেই জায়গাগুলিতে তো আগের থেকে মানুষ থাকতো, যাদেরকে বলা হবে ভূমিপুত্র। যেমন আমেরিকাতে আছে কি রেড ইন্ডিয়ান, নেটিভ আমেরিকান যাদেরকে বলা হয় এখন, আমেরিকান ইন্ডিয়ান, আদিবাসী আমেরিকান, আরেকটা ইয়ে হচ্ছে ফার্স্ট আমেরিকান, মানে তারা প্রথম আমেরিকান। এই জাতিগুলি কিন্তু সেখানকার আদিবাসী, এদেরকে উপজাতীয় বলা হয় না, ক্ষুদ্র নৃগোষ্ঠীও বলা হচ্ছে না। এরকম একই রকম যেটা আছে সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়াতে যেটা আছে সেটা হলো যে অস্ট্রেলিয়াতেও তো ব্রিটিশরাই গেছে, ওইখানে ব্রিটিশরাই এখন শাসন করে। তারা প্রাক্তন ব্রিটিশ, এখন অস্ট্রেলিয়ান বলতে হবে, তারা তো ব্রিটিশ, ইংরেজ। তো তাদের দেশে যারা আছে আদিম মানুষ, আগের থেকে যারা থাকতো, তারা কি, তাদেরকে বলা হয় অ্যাবরিজিনাল। আরেকটা হচ্ছে টরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের অধিবাসী যারা, এটা দুইটা শ্রেণী ওখানে আছে। আর নিউজিল্যান্ডেও তো ব্রিটিশরাই গেছে, ব্রিটিশরাই ওইখানে ইয়ে করতেছে, বাইরের থেকে গেছে। সেখানকার আদিবাসী কারা, তারা হচ্ছে মাউরি। আর কানাডার আদিবাসী আছে ইনুইট, মেটিস, ফার্স্ট নেশন, কয়েকটা জাতি আছে, সেটা তারা ওইখানে আগের থেকে থাকতো। পরবর্তীতে যখন ইউরোপিয়ানরা, বিশেষ করে ব্রিটিশরা যখন বিভিন্ন জায়গায় গেছে, তখন তারা সেখানে উপনিবেশ স্থাপন করছে। সাউথ আফ্রিকাতেও আছে উপনিবেশ, সেখানেও প্রচুর আদিবাসী আছে যারা আগের থেকে ওই ভূমিকাতে থাকে। এখন প্রশ্নটা হলো যেটা, সেটা হচ্ছে যে জাতিসংঘের সনদটা কি। এই যে আদিবাসী সংক্রান্ত যে বিষয়গুলি কথা বললাম, সেই আলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে
যে আমাদের দেশে যে চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, খোয়াং, বম, গারো, এই যে যারা আছেন, যারা উপজাতিগুলি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউ কেউ আছে, তো এরা কি অরিজিনালি আদিবাসী সংজ্ঞার মধ্যে পড়ে কিনা? এখন জাতিসংঘ যে সনদ ঘোষণা করছে, সেটা হলো আদিবাসী সংক্রান্ত একটা সনদ। সেটা ঘোষণা করছে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 2007 সালের 13ই সেপ্টেম্বর এই ঘোষণাটা, এই সনদটা গৃহীত হয়। এটা কি ছিল? ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল, ইউএনডিআরআইপি, বাংলাতে যদি বলি জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণা। তো এইটা মানে এটা যে এখানে এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। সেখানে হচ্ছে কি, এই যে আদিবাসী, এই সনদটার মধ্যে কিন্তু আদিবাসীকে সংজ্ঞায়িত করা হয় নাই। কেন করা হয় নাই, কোন ফাঁকিটা এটার মধ্যে রয়ে গেছে, সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আমরা এটা নিয়ে আলোকপাত করব। তার আগে একটু বলে নেই যে এটার উদ্দেশ্যটা কি ছিল। এই যে সনদটা করা হয়েছিল, সেটার উদ্দেশ্যটা কি? বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা করা, তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, ভূমি ও সম্পদের উপর অধিকার স্বীকৃত দেওয়া, রাষ্ট্র ও আদিবাসীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা প্রতিষ্ঠা করা, এটা ছিল উদ্দেশ্য। আর সনদের মূল বিষয়বস্তুগুলি কি ছিল? আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানে আদিবাসীরা তাদের রাজনৈতিক মর্যাদা নির্ধারণ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিজেরা করতে পারবে। ভূমি, অঞ্চল ও সম্পদের অধিকার, তাদের ঐতিহ্যগতভাবে ব্যবহৃত জমি, বন ও প্রাকৃতিক সম্পদের উপর মালিকানা ও ব্যবহারের অধিকার রয়েছে, এই স্বীকৃতিটা সেখানে দেওয়া হয়েছে। তো এরকম ভাষা, ধর্ম, শিক্ষা, সাংস্কৃতিক চর্চা রক্ষার অধিকার স্বীকৃত হয়েছে। বিনামূল্যে ও পূর্বানুমোদিত সম্মতি, কোন উন্নয়ন প্রকল্প, সম্পদ আহরণ বা নীতিমালা যদি তাদের জীবনে প্রভাব ফেলে, তবে আগে তাদের সম্মতি নিতে হবে। অবিচার ও বৈষম্য বিরোধী সুরক্ষা, আদিবাসীদের বিরুদ্ধে বর্ণ ও সংস্কৃতি ভিত্তিক বৈষম্য করা যাবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে কি? রাষ্ট্রগুলিকে তাদের আইন, প্রশাসন, উন্নয়ন নীতিতে আদিবাসীদের অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। এখানে একটা বিষয় আমি জানিয়ে এই জাতিসংঘ সনদ থেকে বেরিয়ে যাব, আমাদের আলোচনায় যাব। সেটা হচ্ছে যে এইটার মধ্যে এই যখন এই সনদটা চূড়ান্ত করা হয়, তখন এখানে কিন্তু 145টা দেশ এটা সমর্থন করছিল এই সনদটাকে, আর 4টা দেশ বিরোধিতা করছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 4টা দেশ কোনটা কোনটা? যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এরা কিন্তু বিরোধিতা করছিল এই আদিবাসী সনদে। কেন বিরোধিতা করছিল আমার মনে হয় দর্শকদেরকে খুব বেশি বুঝিয়ে বলার দরকার নেই। বাংলাদেশ কি করেছিল? বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। বাংলাদেশ ভোটদানে বিরত ছিল কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে এই সনদের বাস্তবায়নের বিষয়টা বাংলাদেশ হয়তো করতে চেয়েছে, ধীরে ধীরে করবে, এই ধরনের একটা বিষয় ছিল, তাৎক্ষণিকভাবে করা সম্ভব না। এবং সবচাইতে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা নিজেদেরকে আদিবাসী বলতে চাচ্ছে, তারা প্রকৃত অর্থে আদিবাসী কিনা। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, আমাদের প্রথমে একটু জেনে নেওয়া ভালো। এই যে চাকমা, মারমা, এই যে বোম, তারপরে মো, খোয়াই, এই এরা, লুসাই, ত্রিপুরা, এই যে গোষ্ঠীগুলি আছে, এই গোষ্ঠীগুলি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কবে থেকে বাস করতেছে, আর বাঙালিরা কবে থেকে এখানে বাস করতেছে, এটা জানানো দরকার। এটা না জানাইলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম কথাটা হচ্ছে যে চাকমা, মারমারা মূলত তারা হচ্ছে তিব্বত বর্মী অঞ্চলের জনগোষ্ঠী। তারা মধ্যযুগে, মানে যেটাকে বলা যায় মুঘল যুগের একটু মাঝামাঝি সময় থেকে, যেটা মনে করেন 1400 শতক থেকে, মূলত চাকমারা এই আরাকান এবং বর্মী অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে ধীরে ধীরে চলে আসতে থাকে। কেন চলে আসতে থাকে এটা কিন্তু খুব স্পষ্ট ভাবে জানা যায় না। এটা বিষয়টা হচ্ছে যে তারা যেই অঞ্চলে থাকতো, অর্থাৎ বর্তমানে মিয়ানমার, যেটা বর্মা, এবং আরাকান, এটার পাশাপাশি তিব্বত, এই অঞ্চলগুলিতে তাদের বসবাস ছিল। তো মানুষ যেটা হয়, বিভিন্ন কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখানে আরেকটু বলে নেই, সেটা হলো যে মারমারা কিন্তু চাকমাদের কিছু পরে আসছে। মারমারাও মূলত তিব্বত মারমারাও তিব্বত বার্মা অঞ্চলেরই অধিবাসী। তারা সেখান থেকে মাইগ্রেট করে এই পার্বত্য চট্টগ্রামে আসছে, সেটা 1700 শতকের দিকে। আর অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আরো আছে, এই বোম, কুকি, এরা কিছুটা আগের থেকে এখানে থাকতো। এটা হলো বাস্তবতা, সত্যি কথা। তো বিষয়টা যেটা হয়েছে যে তারা কেন আসছে, বিভিন্ন রকমের ন্যারেটিভ পাওয়া যায়। বিশেষ করে মগ রাজার সময়ে
তারা ওইখানে আসছে, তারা যেখানে থাকতো সেখানে নানা রকম সমস্যা তৈরি হয়েছিল তাদের ব্যাপারে। ওইখানকার অধিবাসীদের বা ওইখানকার রাজতন্ত্রের তারা যখন রাজা ছিল তাদের কিছু আপত্তি থাকতে পারে, সেই কারণে তারা আসছে। আবার ব্যাপার হচ্ছে জনগোষ্ঠী যখন বেড়ে যাচ্ছে তখন হয়তো বা তারা নতুন বাসভূমির সন্ধানেও আসতে পারে, এটা মানুষের একটা অভ্যাস। বেড়ে গেলে, সংখ্যা বেড়ে গেলে তারা চিন্তা করে যে সামনে তো আমাদের আরো আসবে, সুতরাং আমরা দেখি অন্য কোনো জায়গা খুঁজে পাই কিনা। তো এখন বিষয় হচ্ছে কোন জায়গায়, সেটা হচ্ছে এরা এরা যে নিজেদেরকে আদিবাসী বলতে চাচ্ছে, এরা কি ওই আমেরিকায় যুক্তরাষ্ট্রে যেরকম রেড ইন্ডিয়ানরা আগে থেকে ছিল, ইয়ার তো ইংরেজরা তো উপনিবেশ করছে, বাঙালিরা কি এখানে উপনিবেশ করছে? বাঙালিরা কি এই জায়গার ভূমিপুত্র না? এই পুরা অঞ্চলের ব্যাপারটা হচ্ছে যেটা, এই পুরা অঞ্চলে তো বাঙালির অস্তিত্ব হাজার হাজার বছরের পুরনো। বিষয়টা তো এমন না যে বাঙালিরা বাইরে কোনো জায়গা থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, ওই আফগানিস্তান থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, বিষয়টা তেমন না, এটা তাদেরও ভূমি। এখন বিষয়টা হচ্ছে যেটা, এই বাঙালি এবং চাকমা ওই দুইটা জাতি কিন্তু সমতল ভূমির বাসিন্দা। এখন বাঙালিদের কাছে তো প্রচুর, সেই আমল অনুযায়ী প্রচুর ল্যান্ড ছিল, তারা ওই পার্বত্য অঞ্চলে বসবাস করতে যাবে কেন? ইতিহাস যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাঙালিদেরকে ওই সমস্ত অঞ্চলে তারা ঘোরাঘুরি করতে যাইতো, যারা ভ্রমণ করতো বার্মাতে যাইতো, ওই সমস্ত অঞ্চলে তাদের পদচারণা ছিল, কিন্তু তারা সেখানে বসবাস করে নাই আগের থেকে। এটা যখন প্রয়োজন হচ্ছে পরবর্তীতে, যখন যেমন বিশেষ করে কাপ্তাই বাদ যখন হইলো, তখন প্রচুর সরকারি কর্মকর্তা কর্মচারী ওইখানে যাইতে হয়েছে, বিভিন্ন কাজ উপলক্ষে যাইতে হয়েছে। মানুষের সংখ্যা যখন বেড়ে গেছে তখন স্বাভাবিক প্রক্রিয়ায় তারা গেছে, আবার কখনো কখনো সরকারি কর্মসূচির মাধ্যমে তাদেরকে ওইখানে স্থাপন করা হয়েছে। এগুলি হলো বাস্তবতা। এখানে কোন সেন্সে এই যে যখনই পাহাড়িদের বিভিন্ন বিষয় চলে আসে, আলোচনায় চলে আসে, কিছু বামপন্থী দল এবং কিছু বুদ্ধিজীবী তারা যে তাদেরকে আদিবাসী বলতে এখানে বিশাল আগ্রহী হয়ে যায়, আপনি কোনোভাবে কি এই যে নিউজিল্যান্ডের পলিনেশীয় মাউরি এদের সাথে কি এই চাকমাদের মিলাতে পারবেন? নিউজিল্যান্ডে ইংরেজরা গেছে সেখানে উপনিবেশ করতে, তারা বহিরাগত, ওইখানে মাউরিরা হচ্ছে আদিবাসী, তাদেরকে বলে আদিবাসী। বাঙালি কি এই বাংলাদেশে, এই বাংলাদেশের অন্তর্ভুক্ত পার্বত্য চট্টগ্রাম, এটা কিন্তু মোগল আমল থেকে স্বীকৃত, মোগল আমল থেকে স্বীকৃত। মোগল আমলেরও ইতিহাস বলে যে পুরো অঞ্চলটাকে তারা বাংলা হিসাবে পরিগণিত করেছে, সেখানে ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ আছে। বাঙালি হচ্ছে এই অঞ্চলের ভূমিপুত্র। কর্ণফুলী নদীর তীরে বাঙালির যে বসবাসের যে ইতিহাস, সেটা হাজার বছরেরও পুরনো। বাঙালি তো বাইরের থেকে ইংরেজদের মতো অস্ট্রেলিয়া গিয়ে দখল করে নাই, উপনিবেশ করে নাই, সেখানে তো আমেরিকায় গিয়ে তারা উপনিবেশ করে নাই। বাঙালি তো বাইরের থেকে আসে নাই, বাঙালি তো এই এলাকারই ভূমিপুত্র। তাহলে কিভাবে পাহাড়িরা আদিবাসী হয়? কিভাবে চাকমা মারমা এরা আদিবাসী হয়? এরা উপজাতি। এই যে ন্যারেটিভটা, এই যে ইতিহাসটা আমি তো চ্যালেঞ্জ করতেছি, কেউ কি এইটার মানে, একটা জিনিস হচ্ছে কি যে তারা পাহাড়ে থাকে, দীর্ঘদিন ধরে থাকে এবং সুতরাং তাদেরকে আদিবাসী বলতে হবে, এই যে মানসিকতার জায়গাটা, এবং এটার মধ্যে কিন্তু আমাদের সেই তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ এটা কিন্তু জড়িত। বামপন্থীরা এটা বলতেছে তাদের অধিকার রক্ষা করতে হবে, কেন তারা আদিবাসী? কে বলছে? আমি মোহাম্মদের মতো লোককে এই বিষয়ে দেখা যায় যে উনি একটা মানে একটা অগভীর একটা তত্ত্ব দিচ্ছেন। একটু গভীরে গেলেই কিন্তু বোঝা যায় যে তাদেরকে আদিবাসী বলা যাবে না, তারা উপজাতি। আদিবাসীর যে সংজ্ঞা, যদিও সেটা জাতিসংঘের সনদে কিন্তু এটা ক্লিয়ার করা হয় নাই, বিভিন্ন কারণে ক্লিয়ার করা হয় নাই। কারণ এই সংজ্ঞাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই চাকমারা মারমারা এদেরকে আদিবাসী বলা যাবে না। এই সংজ্ঞাটা যদি দেওয়া হয়, যেই হিসেবে রেড ইন্ডিয়ানরা, নেটিভ আমেরিকানরা, রেড ইন্ডিয়ানরা এটা যারা আদিবাসী, সেই হিসাবে তো চাকমারা আদিবাসী না। কানাডাতে যেমন ইনুইটরা ছিল, বহু আগের থেকে ছিল, ইংরেজরা পরে গেছে, মেটিসরা ছিল, এরা আদিবাসী। চাকমা মারমারা তো আদিবাসী না। এই যে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে লোকজন থাকতো না, ইংরেজরা যাওয়ার আগে লোকজন থাকতো না, এদেরকে অ্যাবরিজিনাল বলছে। অ্যান্ড্রু সাইমন্সের কথা মনে আছে দর্শক আপনাদের, ক্রিকেট খেলোয়াড়, সে কিন্তু অ্যাবরিজিনাল। এই যে বিষয়গুলি সাউথ আফ্রিকাতে দেখেন, ইংরেজরা গেছে, ওইখানে বহু জাতি আছে। এবং আজকে যে ক্রিকেট দলকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অন্য জাতির যে বৈশিষ্ট্য সম্পন্ন তারা কিন্তু আছে, তারাই হচ্ছে আদিবাসী ওইখানকার। ইংরেজরা হচ্ছে বহিরাগত। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাঙালি ভূমি, এই বঙ্গভূমি হাজার হাজার বছরের পুরনো আমাদের বসস্থান, এটা আমাদের বসস্থান। আমরা ওইখানে যাইতাম না,
আমরা ওইখানে গিয়ে থাকি নাই, প্রয়োজন পড়ে নাই। আমি আরেকটু সহজ করে দিই, এই যে তত্ত্ব কথা, বিভিন্ন রকমের বামপন্থী তত্ত্ব কথা, সুশীল তত্ত্ব কথা, যে তারা পাহাড়ি আদিবাসী এবং তাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে, তারা যথেষ্ট সুযোগ সুবিধা পায়, সেটা নিয়েও কথা বলতেছি। আমি আগে এই আদিবাসী বিষয়টা কমপ্লিট করি। আমি ধরেন এই যে রোহিঙ্গাদেরকে আমরা কেন কেন এখানে আশ্রয় দিচ্ছি, তারা রাখাইনে অত্যাচারিত, সেখানকার শাসক কর্তৃক অত্যাচারিত। তারা ওই বার্মা রাষ্ট্রটা যারা চালায়, রোহিঙ্গাদেরকে তারা রাখবে না, তাদের বাড়ি ঘর পোড়ায় দিচ্ছে, অমানবিক অবস্থা। নাফ নদী পার হয়ে আর আসতেছে দলে দলে, লাখে লাখে। তো মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি। আশ্রয় দিচ্ছি কোথায়? উখিয়াতে, টেকনাফে, আবার কাউকে কাউকে ভাষা থেকে নিয়ে আসা হয়েছে। এখন মনে করেন যে উখিয়াতে যারা ওইখানে থাকে, এরা তো মনে করেন ওইখানে তো মনে করেন বাঙালি গিয়ে থাকে না, বাঙালি থাকার জায়গা আছে। তো এখন আজকের থেকে 200 বছর পরে, 150 বছর পরে, এখন যদি রোহিঙ্গারা বলে আমরা উখিয়ার আদিবাসী, বাঙালিরা হলো বহিরাগত, তাহলে মানে কি দাঁড়ায়? এই যে ভাষান থেকে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এদেরকে এখানে রাখা হয়েছে, সেটা তো একটা মানবিক দৃষ্টিভঙ্গির থেকে। এখানে কি আমরা ভাষান থেকে থাকতে পারবো না? বাঙালি যাইতে পারবে না? বাঙালিকে সেখানে অত্যাচারিত হইতে হবে? সেকেন্ড ক্লাস সিটিজেন বাঙালিরা হবে, তারা আদিবাসী হবে? তারা যদি দাবি করে, রোহিঙ্গারাই যদি মনে করেন 200 বছর পরে দাবি করে আমরা এখানকার আদিবাসী, চাকমাদের অবস্থা তো হয়েছে এইটা, মারমাদের অবস্থা তো হয়েছে এইটা। এই যে কুকি, চীন, অমুক তমুক, এই যে জাতিগুলি আছে, এই জাতিগুলি তো বাইরে থেকে আসছে, বাঙালি তো ওখানে যায় নাই, কারণ তাদের যাওয়ার দরকার পড়ে নাই, তারা সমতল ভূমির মানুষ। কিন্তু বাঙালি তো এই ল্যান্ডের ভূমিপুত্র, তারা তো আমাদের এখানে হাজার হাজার বছরের ইতিহাস, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আছে যে এই ভূমি বাঙালির। বঙ্গাল সেই কবে থেকে, হাজার হাজার বছর আগের থেকে বাঙালি এখানে থাকে, বাঙালি এই এখানকার ভূমিপুত্র। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমাদের যারা সুশীল, আমাদের যারা বুদ্ধিজীবী, আমাদের যারা বামপন্থী, ফাটকের একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেল, আরে আদিবাসীদের স্বার্থ রক্ষা করো। আদিবাসীদের কি স্বার্থ আপনি রক্ষা করবেন? আপনি কি জানেন? আপনি যখন এই দাবিটা করতেছেন, তখন কি আপনি জানেন আদিবাসীরা কি কি সুবিধা পায়? আদিবাসীরা বহুদিন যাবত সরকারি চাকরিতে 5% কোটা পায়, তাদেরকে সরকারি চাকরিতে 5% কোটা দেওয়া হবে। এই যে মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি, ইউনিভার্সিটিতে ভর্তি, সেখানে তাদের কোটা আছে। এখন এই 5ই আগস্টের পরে কিছু চেঞ্জ আসতে পারে, কিন্তু এই কোটা দীর্ঘদিন যাবত আছে। আপনি কি জানেন পাহাড়িদের থাকার জন্য এখানে বাসস্থানের ব্যবস্থা আছে? ঢাকা শহরে যে তারা থাকবে, আদিবাসী হোস্টেল সরকার করে দিচ্ছে, এগুলো জানা আছে? যখন আপনি দাবি করেন, তাদের জন্য আপনার চোখে অশ্রু ঝরে। আপনি একটা ইয়েতে দেখেন, আপনি তারা কি কি সুবিধা পায়, এই জিনিসগুলি আপনি দেখেন। একটা জিনিস, তাদেরকে আঞ্চলিক পরিষদের মাধ্যমে তাদের স্বায়ত্তশাসনের ব্যাপার দেওয়া হয়েছে। ওখানে আঞ্চলিক পরিষদ আছে, জেলা পরিষদ আছে, এরকম অনেকগুলি শহর আছেন। কোনটার মধ্যেই বাঙালি কেউ চেয়ারম্যান হতে পারবে না, আদিবাসীরাই হবে। আদিবাসী না, উপজাতিরাই হবে। আদিবাসী বলতেছে, মুখের কথায় চলে আসতেছে। বাঙালিদেরকে বলা হয় সেটলার। তারা সেটলার মানে তারা বাইরে থেকে গিয়ে ওখানে সেটেল করছে। আমি নিজেও ভুলে বলছি, আসলে এটা ভুল। আমি গত কয়েকদিন যাবত পড়াশোনা করছি, আগেও পড়াশোনা করছি, আমি দেখছি যে এখানে এই সেটলার কথাটা বলাটাই ভুল। বাঙালি ওখানে যাবে, বাঙালি ওখানে, এখনকার অর্ধেক জনগোষ্ঠী বাঙালি ওখানে গেছে, এসব মনে হয় অন্যায় করে ফেলছে। আমাদের সেই তথাকথিত বুদ্ধিজীবীরা এমন ভাবে কথা বলে যে বাঙালি ওখানে গিয়ে একটা বিশাল অন্যায় করে ফেলছে। আমি কতগুলি ঘটনা জানেন, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, শান্তি বাহিনী হত্যা করছে, তারপরে ইউপিডিএফ এগুলি করতেছে, সেগুলি কোনো সমাধান নাই। বহু আমাদের সামরিক বাহিনীর বহু সদস্যকে হত্যা করা হয়েছে সেখানে। আবার বলা হচ্ছে কি সেনা ক্যাম্প থেকে প্রত্যাহার করো। সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল তো 1997 সালে চুক্তির পরে 246টা সেনা ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে। কি রেজাল্ট? ওখানে চাঁদাবাজি করার জন্য, গুম অপহরণ করার জন্য। তো ওরা তো নিজেদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লোককে অপহরণ করে চাঁদাবাজি করে। এই যে মোবাইল কোম্পানিগুলির কাছ থেকে তারা চাঁদাবাজি করে, এই যে রিসোর্ট করতেছে, তাদের জাত ভাইরাই করতেছে, তাদের কাছ থেকে চাঁদাবাজি করে। সেনা ক্যাম্প উইথড্র হইলে এগুলি করতে খুব সুবিধা হবে। এই যে পাহাড় পর্বত অঞ্চলে পুলিশ দিয়ে তো পারা যাবে না, তারা সেগুলো ভালো বুঝে। আবার এটা যখন করে, তখন আমাদের বুদ্ধিজীবীরা, তথাকথিত বাম বুদ্ধিজীবীরা নেমে পড়ে যে হ্যাঁ, সেনা ক্যাম্প প্রত্যাহার করো। সেনা শুনতেই যেন কোনো খারাপ লাগে, সেনা শুনতেই মনে হয় কি যেন তারা বোধহয় অত্যাচার করতেছে। উদাহরণ দেন, বুঝাই দেন একটা কিছু, যে কোথায় সেনাবাহিনী কি অত্যাচার করছে। তারা তৃণমূল তো রক্ষা, বারবার এক কথা বলা হচ্ছে। সরকার এই জিনিসগুলিকে কখনোই ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। সরকার এটা বলতেছে না যে এই পাহাড়িদেরকে কত রকমের সুবিধা দিয়ে আসা হয়েছে বছরের পর বছর যাবত, সেই 70-80 দশক থেকে তারা বিশেষ সুবিধা পাই আসছে। একটা কথা বাস্তবতা, মানে যদি বাস্তবতাটা আমরা মেনে চলি, আমরা তো আমাদের স্বীকার করতে হবে, এখন বিভিন্ন সরকার বিভিন্ন রকমের নৈতিক কৌশল গ্রহণ করেন এই পরিস্থিতিটাকে। যখন একটা পরিস্থিতি খারাপের দিকে যায়, তখন সরকার চিন্তা করে এটা কিভাবে সমাধান করা যাবে। এই যে বিভিন্ন সরকার বিভিন্ন কৌশল নিয়ে থাকে, একটা নীতিগত অবস্থান নিয়ে থাকে, সেখানে দু একটা ভুল থাকতে পারে।
এটা অস্বীকার করার জন্য নাই। কিন্তু সার্বিকভাবে সরকার সবসময় তো চেয়েছে তারা বিশেষ সুবিধাটা পাক, বিশেষ সুবিধা পাইছে, তারা এখন তাদেরকে আদিবাসী প্রমাণ করতে চায়। আদিবাসী প্রমাণ করলে তারা কি করতে পারবে, যে আদিবাসী যদি হয় জাতিসংঘের সনদ অনুযায়ী তাদের স্বাতন্ত্র্য রক্ষা, তাদের এই তাদের সেই সবকিছুই তাদের করতে হবে, এমনকি তারা আলাদা রাষ্ট্র করতে পারবে। দর্শক, কয়েকটা স্তর আছে, কিন্তু আমি যে কথাটা বললাম আলাদা রাষ্ট্র তারা দাবি করতে পারবে যদি তারা আদিবাসী হিসাবে স্বীকৃত হয়। এখানেই কিন্তু খেলাটা আছে। এই যে পার্বত্য চট্টগ্রাম, জুম্বুল্যান্ডের কথা হচ্ছে, কুকিচিন রাষ্ট্রের কথা হচ্ছে, কেন হচ্ছে? প্রত্যেকটা একটা আরেকটার সাথে আন্তঃসম্পর্ক যুক্ত। মূল জায়গাটা হচ্ছে তারা আদিবাসী কি না। আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো, যে কাউকে চ্যালেঞ্জ করে বলতে পারি, চাকমা, মারমা, ম্রো, খোয়াং, কুকিচিন কেউই ওই অঞ্চলের আদিবাসী না। তারা বাইরের থেকে এসে সেখানে বসবাস করছে। বাঙালির ওইটা বাঙালির ভূমি হওয়া সত্ত্বেও বাঙালি সেখানে যায় নাই, তাদের প্রয়োজন পড়ে নাই। তারা সমতলের বাসিন্দা, তারা পাহাড়ে পর্বতে অবস্থান করে বাসস্থান করে থাকতে অভ্যস্ত ছিল না, এখনো নাই। তারা সমতলে থাকে, ওইখানে তারা সমতলেই থাকে, সেটা তাদের অপরাধ না। কিন্তু এই পুরো পার্বত্য চট্টগ্রাম সহ পুরো অঞ্চল, এমনকি ত্রিপুরা সহ, যেটা বলা হচ্ছে ত্রিপুরা সহ, এটা বাংলা নামেই পরিচিত ছিল। মোগলরা যখন সেটা 1700 সালের দিকে যখন এই অঞ্চলে আসছে, তারা তাদের প্রতিনিধি পাঠাইছে, তখন থেকেই কিন্তু পার্বত্য চট্টগ্রাম স্বীকৃত। ব্রিটিশরাও কিন্তু এটাকে বাংলার অন্তর্ভুক্ত একটা জায়গা হিসেবেই এটাকে গণ্য করা হয়েছে। 47-এ যখন ভাগ হয়, তখন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের অংশে কিন্তু পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশরাই স্বীকার করে গিয়েছে। কেউই কিন্তু এটা বলে নাই যে এটা অন্য কারো ভূমি, এটা বাংলাদেশেরই ভূমি, এটা বাংলারই ভূমি, এবং এটা বাঙালি হচ্ছে এই ভূমির পুত্র, ভূমিপুত্র এখানকার। এটা যখন কাউকে আদিবাসী একটা বলার জন্য একেবারে অস্থির হয়ে পড়ে, তখন কেউ এটা বুঝতে চায় না, এই যে বাঙালিরাও বুঝতে চায় না, এই যে তথাকথিত বুদ্ধিজীবীরাও বুঝতে চায় না যে আমি নিজের অস্তিত্বকেও অস্বীকার করতে যাচ্ছি। এই অঞ্চলের আদিবাসী বাঙালিরাই, অন্য কেউ না। এটা বুঝতে হবে, এটা বুঝে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আদিবাসী বলে চেঁচানোর কিছু নাই, তারাও বাইরের থেকেই আসছে। তিব্বত, বার্মা, এই সমস্ত অঞ্চল থেকে এরা আসছে, এবং তাদেরকে কেউ কেউ ইতিহাসবিদরা এটাও বলে থাকেন যে ওই সমস্ত অঞ্চলে তারা প্রচন্ড সমস্যা সৃষ্টিকারী হিসেবে ছিল বলে তাদেরকে ওইখান থেকে তাড়ায় দেওয়া হয়েছে। আজকে রোহিঙ্গাদেরকে যেভাবে তাড়ায় দেওয়া হয়েছে, তারা এখানে আসছে, তাদেরকে আমরা মানবিক দৃষ্টিভঙ্গির থেকে তাদেরকে আমরা এখানে জায়গা দিছি। আজকের থেকে 200 বছর পরে তারা বলতে পারে যে আমরা এখানকার আদিবাসী, এটা বলতে পারে যেভাবে ইয়ারা বলতেছে, এই উপজাতিরা যেভাবে বলতেছে। সুতরাং এই সমস্ত ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। আপনার ইতিহাসটা ভালো মতো স্টাডি করে সেইভাবে বয়ান তৈরি করা উচিত, সেইভাবে কূটনৈতিক তৎপরতা চালানো দরকার। তা নইলে কিন্তু এই সমস্যাগুলো, এই সমস্ত উদ্ভুত জিনিসের উপরে ভিত্তি করে আসলে বিশৃঙ্খলা তৈরি করা, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব নিয়ে টান পড়ে। এই জ্ঞানের জায়গাটা, এটা খুবই জরুরি। আপনাদের মধ্যে সচেতনতা, আপনারা দর্শকরা, আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হবে, সচেতনতা অনুযায়ী আপনারা চলবেন, মতামত তৈরি করবেন। এটা কিন্তু দেশের সার্বভৌমত্বের জন্য খুবই জরুরি। দর্শক, ধন্যবাদ। এখনকার মতো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।